আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আসলে মার্কেট নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে আমি বলছিলাম যে এর আগে আপনারা যারা আগের ভিডিওগুলো কমেন্ট করছেন সেইখান থেকে কিছু স্টক নিয়ে আমি আপনাদের কমেন্ট থেকে কিছু স্টক নিয়ে আলোচনা করব। যেহেতু প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ অনেকেই কমেন্ট করেন মাল্টিপল স্টক নিয়ে আলোচনা চান, সবগুলো হয়তো সম্ভব হবে না, কিন্তু তবুও আপনাদের প্রত্যেকের একটা স্টক বা চেষ্টা করবো যেগুলো বেশি, মানে যেই স্টকের রিকোয়েস্ট বেশি আসে ওই রকম স্টক নিয়ে কিছু একটা আলোচনা করতে। তো প্রথমেই গত যে এই এই ভিডিওতে এই স্টকগুলি কেনা কি ঠিক হবে এখানে কিছু স্টক নিয়ে আলোচনা করছিলাম, ওই রকম আরো কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি। তো এখানে মমিন ভাই বলছেন যে দুইটা স্টক সোনালী আঁশ এবং রূপালী লাইফ। চলেন প্রথমে রূপালী লাইফটা দেখি। সোনালী আঁশ নিয়ে আসলে অনেকে আলোচনা করছেন, আমি দুইটা নিয়ে আপাতত আলোচনা করবো না, একটা নিয়েই বলি। রূপালী লাইফটা দেখেন, লাইফ সেক্টরের মধ্যে রূপালী লাইফ কিন্তু একটা আসলে মানে ভালো স্টকগুলোর মধ্যে একটা, বিকজ রূপালী লাইফ অনেকবারই কিন্তু অনেক বড় বড় গেইন দিছে এবং এখনো একটা বড় গেইন দেওয়ার সময় আসতেছে, যেটা আমি মনে করি অতি দ্রুতই হয়তো 6 মাস কি বছর খানেকের মধ্যে রূপালী লাইফে কিন্তু একটা বড় গেইন পাবেন। এবং এটা খেয়াল করেন রূপালী লাইফ কিন্তু এর আগে দেখেন 241 টাচ করে আসছে, 206 টাচ করে আসছে, এগুলো কিন্তু 24 জুলাই, গত 24 জুলাইতে এই আপটা পাইছেন। এরপরে এখানে এসে আপনি 25 অক্টোবরে পাইলেন 125-26 টাইম। তো এখন আছে মাত্র 78 টাকায়। এই জোনগুলো আসলে ভালো করে তাকিয়ে দেখেন, এই রেঞ্জ কিন্তু তার অনেক দিন এই রেঞ্জগুলোর কাছাকাছি চলছে। সেই যে 2021-এ এই রেঞ্জ 78 টাচ করছিল, এরপর 78 এর নিচে কিন্তু খুব কম সময় থাকছে। তো এই জোনগুলো আসলে রূপালী লাইফের, এবং রূপালী লাইফের ক্ষেত্রে কি ইন্ডেক্স যেরকম দিন দিন বাড়ছে, রূপালী লাইফের দামটাও কিন্তু দিন দিন বাড়ছে। তো সেই হিসাবে রূপালী লাইফ মানে লাইফ সেক্টর একটা ভালো স্টক এবং এইগুলাতে আসলে মানে ঢোকা উচিত, এগুলা কালেকশন করা উচিত। এর চেয়ে বড় জিনিস কি দেখেন, রূপালী লাইফ এখানে ট্রিপল বটম করে আছে, মানে এখানে একটা বটম করছে, আরেকটা বটম করছে, এখানে একটা বটম, প্রতিবার কিন্তু এই বটম টাচ করেই কিন্তু স্টকটা উঠছে। এই প্যাটার্নগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু শিখার জিনিস। নেমে দেখেন এখানে এই বটম টাচ করেই কিন্তু এটা উঠে গেছে, আবার নেমে এই বটম টাচ করে, প্রথমবার ওইটা ছিল মাত্র 2 দিন 3 দিন ছিল, এবার কিন্তু এখানে হয়তো মাসখানেক ছিল। এখানে যদি 25 মে 15 মে থেকে আপনি প্রায় 30 জুন, 1 মাসের উপরে ছিল এখানে। তো এখান থেকেই কিন্তু আবার আমার 130 টাকার গেইনটা দিল। আপনি চিন্তা করেন শুধু 70 টাকায় কিনতে তার ডাবল কিন্তু এখানে হইতেছে। সেম জিনিস এখন এসে আবারও এই জোনটা ভালো করে তাকিয়ে দেখেন, এই যে আমার যে লাল জোনটা আঁকা, লাল জোনে এসে মার্কেটটা কিন্তু টাচ করলো, টাচ করে এইখান থেকে আবার বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই দ্রুত বাড়লো না, কারণ মার্কেট ইন্ডেক্স তো বাড়তেছে না। ইন্ডেক্স বাড়লেই এইগুলো মুভমেন্ট দিবে। ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্স বাড়লে কোনো স্টক 1 টাকা বাড়বে, কোনো স্টক 10 টাকা বাড়বে, এইগুলো হচ্ছে 10 টাকা বাড়া স্টক। তো দেখেন এখানে খুব সুন্দর করে রূপালী লাইফ এখন কিন্তু এই জোনের ভিতর দিয়ে বাড়তেছে এবং এই জোনের ভিতর দিয়ে বাড়লেও দেখেন মার্কেট খারাপ হওয়ার পরও এই জোনের নিচে কিন্তু আসতেছে না, ব্রেক করতেছে না। আমি আওয়ারলি চার্ট দেখাই আপনাদেরকে, আওয়ারলি চার্ট একটু খেয়াল করে দেখবেন খুব সুন্দর করে একটা স্টক যে কত সুন্দর করেছিল দেখেন, এখানে এই জোনের নিচে টাচ করে এখানে উপরে গিয়ে নামলো, আবার নামলো, উপরে টাচ করলো, এখানে মিডে টাচ করে আবার উপরে টাচ করলো, ওরা কিন্তু এখন একটা নিচে আসতেছে, আসলেও এই জোনটা কিন্তু সে ব্রেক করতেছে না। তাইলে ডেইলি চার্টে যদি আমরা এখন ডিসিশনটা তাহলে কি নেওয়া যায়, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এরকম একটা পজিশনে এন্ট্রি কিন্তু নেওয়া যায়। ইনফ্যাক্ট আমি বলবো দেখেন আগামী কয়েকদিন যদি মার্কেটটা নামে তাহলে এই জোনটা ব্রেক করে নামে আর কি, যদি নামে এইখানে আসতে পারে তাহলে কিন্তু বাইরের সবচেয়ে ভালো যাওয়া জোন। এই যে 72 টাকা, 72 টাকার নিচে যদি আপনি পান তাহলে আমি বলবো ইজিলি কালেক্ট করতে থাকবেন। 72-এর নিচে পাইলে, আমি 72-এর নিচে স্টকটা থাকার মতো না, 72-এর নিচে পাইলে এই যে আমার জোন 66 থেকে 72 এর মধ্যে পাইলে আপনি স্টকটা কালেক্ট করেন। আর যদি দেখেন আগামী কয়েকদিনে মার্কেট এখানে ঘোরাঘুরি, স্টকটা এখানে ঘোরাঘুরি করতেছে এবং মার্কেট বাড়া শুরু করে দিচ্ছে, তাহলে মনে করবেন এর নিচে আর নামবে না। হয়তো তখন দেখা যাবে এই যে 75-76-এর নিচে আর নামতেছে না, তখন আপনাকে 75-76-এর মানে কিনতে হবে। এবং এই স্টকগুলো যদি একটু লম্বা সময় দেন, প্রথমেই খুব সহজেই আপনি যদি একটু বাড়ে তাহলে এখানে 90 পর্যন্ত আপনি পেয়ে যাবেন খুব ইজিলি, 90, 85 থেকে 90 খুব ইজিলি আপনি পেয়ে যাবেন দাম। আর যদি আপনার ধৈর্য থাকে নিয়ে বসে থাকার, তাহলে মনে রাখবেন এই স্টকটা কিন্তু এখানে শার্প একটা ফল করছে। এই শার্প ফলের ফলে আপনি দেখবেন কি হবে, বাড়ার সময় একজন বাড়বে, টানের টান বাড়বে। এখানে দেখেন টানের টান শার্প ফল করার পর টানের টান কিন্তু উঠে গেছে, কিন্তু এখানে এসে দেখেন একটু সময় নিয়ে নামছে, ওঠার সময় একটু সময় নিছে। সেই জিনিসটা এখানে হবে যে এত দ্রুত এটা নামছে, যখন এখান থেকে এটা রিভার্স করবে, হয়তো পারে এখান থেকে স্টক এখানে আসলো, রিভার্স করার সময় টানের টান 120-130-এ চলে আসবে। তো এই স্টেপগুলো হচ্ছে নজর দেওয়ার এখন টাইম, যদি কারো থাকে তাহলে আমি বলবো এই যে 72-এর নিচে আসলে এভারেজ করেন, এভারেজ করার টাইম। আর একটু সময় দিয়ে বসলে, কারণ দেখেন আপনার পোর্টফোলিও প্রতি মাসে আপনি 10,000 পান, তাহলে 12 মাসে 1,20,000 পাবেন। এইটা যেরকম একদিকে আর ঠিক, ওই রকম আপনি 6 মাস 8 মাস বসে থাকলে একটা স্টক নিয়ে কোনো লাভই করলেন না, 9 নম্বর মাসে গিয়ে আপনি হয়তো 1 লাখের জায়গায় 2 লাখ করে ফেললেন, জিনিসটা কিন্তু সেম।
আপনাকে কত মাস বসে আসছেন সেটা বড় জিনিস না, বছর শেষে আপনার লাভটা কত এটা বড় জিনিস। তাই প্রতি মাসে একটা ফিক্সড ইনকামের চেষ্টা করার চেয়ে আমি বলবো একটু সময় নিয়ে স্টকগুলো দেন, তাহলে লাভটা ইজি হয়। আচ্ছা, এখন পরবর্তী স্টকটা একটু দেখি, পরবর্তী কি আলোচনা করা যায়। এটা তো উনি বললেন। তামিজ টেক্সটাইল ইজেন নিয়ে কিছু বলবেন। ইজেনটা একটু দেখি। ইজেন কিন্তু এগেইন আইটি সেক্টরের মধ্যে ইজেনও একটা ভালো পজিশনে আছে। আপনি যদি ইজেনটা খেয়াল করেন, ইজেন এখানে কিন্তু ইজেনের একটা কালেকশন জোন চলতেছে। এই জোনগুলো দেখেন অ্যাকুমুলেশন জোন, এই বক্সগুলা। এই বক্সের মধ্যেই দেখবেন একটা স্টক এই বক্সের ভিতরে বাড়বে কমবে, কিন্তু কালেকশন হবে। স্মার্ট মানি, গেমলার, বড় পার্টি কিন্তু এইরকম একটা বক্সের মধ্যে কালেক্ট করে। একটা স্টক যখন একটা বক্সের মধ্যে চলে, এর মানে কি? এর মানে যখনই স্মার্ট মানি কিনে, পাবলিক দেখে সেটা, বা পাবলিক ওটা আন্দাজ করে, বা আমরা যারা অ্যানালিস্ট আমরা আন্দাজ করি, পরে আমরা কিনা শুরু করি। কিন্তু এতে গিয়ে স্টকটার দাম বেড়ে যায়, এবং যখন স্টকটার দাম বেড়ে যায় তখনই আবার স্মার্ট মানি সেল দেয়। সেল দিলে আবার সেল দিয়ে নামায় একটা জায়গায় নিয়ে আসে। মূল টার্গেট কি এখানে? স্মার্ট মানি ছোট একটা প্রফিট তো করেই, 2 টাকা 4 টাকা নিয়মিত প্রফিট করেই, সাথে সাথে স্টকটার দাম বাড়তে দেয়। কারণ চিন্তা করেন, আপনি 50 টাকায় একটা স্টক যদি কালেক্ট করেন, তাহলে ধরলাম আপনার 50 কোটি টাকা লাগবে। সেই স্টকের দাম যদি এখন 100 টাকা হয়ে যায়, তাহলে এই 50 কোটি আপনার লাগবে এখন 100 কোটি। তো তারা তো মানে চায় যে যত কমে কালেক্ট করা যায়, তারা স্টক পারলে নামায় 1 টাকায় নিয়ে চলে যায়, যাতে কমে কালেক্ট করা যায়। তো যত কমে কালেক্ট করতে পারবে তত সে লাভও করবে, এবং তত তার স্টকটা কালেক্ট করতে কম টাকা লাগবে। তার স্টকে মনে করেন 50 কোটি, 60 কোটি, 20 কোটি, 20, 10, 30 কোটির মধ্যে একটা স্টক কালেক্ট করা গেলে সে একাই কালেক্ট করে ফেলবে। সো এই জিনিসগুলো খেয়াল রেখে তারা যেটা করে সেটা হচ্ছে, এই বক্সের ভিতরে স্টকটা কিন্তু বাড়ে। এইখান থেকে উঠে বক্সে ধাক্কা খেয়ে নামছে, আবার সেম বক্সে ধাক্কা খেয়ে নামছে, আবার দেখবেন এই বক্সের নিচে হয়তো যাবে না, হয়তো 19-এর নিচে যাবে না, ধাক্কাধাক্কি করে করে যদি যায় সেটা ভালো জিনিস, কিন্তু যাইতে পারবে না। আমার যেমন এখানে ধাক্কাধাক্কি করে আবার দেখবেন এই বক্সে উঠছে, হয়তো 21-22 টাকায় ধাক্কা খাবে। এখানেও কিন্তু আপনি 19-এ কিনতে পারলে 22-এ কিন্তু একটা প্রফিট পাবেন, 3 টাকার প্রফিট ইজিলি পাচ্ছেন। এবং সবগুলো স্টকের মতো ইজেনও খেয়াল রাখেন, ডাবল বটম। এখানে একটা বটম করছে, এখানে এসে আরেকটা বটম সে করছে। এই বটমগুলো ফিক্সড হওয়ার পরে এই বটমগুলো যখন ভাঙবে, তখন প্রথম হচ্ছে আপনি তো এই 22 টাকার জোনটা ব্রেক করতে হবে। 22 যখন ব্রেক করবে তখন তার মূল মুভমেন্টটা শুরু হবে। এর আগে কিন্তু তার মূল মুভমেন্ট না। এখন তার মুভমেন্ট কি? 19-22, 19-22, 19-22। আপনি বরং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি 19 টাকায় কিছু কিনেন, 22 টাকায় গেলে সেল দেন, আবার নামে 19-এ, 18-তে কিনেন, সেম। এই সিম্পল জিনিস করলেও কিন্তু আপনি মার্কেটে একটা ছোট ছোট প্রফিট পাবেন। আর যখন এই জোনটা ভাঙবে সঙ্গে সঙ্গে সে উঠে যাবে এই যে 25 টাকার জোন। 25 টাকা হচ্ছে তার ফার্স্ট রেজিস্ট্যান্স। 22 টাকা ব্রেক করলে ফার্স্ট 25 টাকায় চলে আসবে। 25 টাকায় আসার পর হইতে পারে মার্কেটের কন্ডিশনের উপর নির্ভর করে, মার্কেট যদি খুব ভালো হয় তাহলে এই জোনটা ব্রেক করে সে উপরে উঠবে। তখন আপনার রেজিস্ট্যান্স তো অভাব নেই, আপনি 29 একটা পাবেন, আপনি এখানে 33 একটা পাবেন। প্রতিটা মানে কি বলবো, প্রতিটা চার্টে ক্যান্ডেল স্টিক যেখানে আটকেছি সেটা একটা ছোটখাটো রেজিস্ট্যান্স। কোনটা বড় কোনটা ছোট ডিপেন্ড করবে এগুলো মার্কেটের মানে কন্ডিশনের উপর। তো সেই সেই হিসেবে ই যেন আপনি দেখতে পারেন। এরপরে আমি কমেন্ট দেখি তো, আরামিড সিমেন্ট, আরামিড সিমেন্ট আর এইচএফএল দুইটাই মনে হয় জেডের কোম্পানি আমার যা মনে হয়। দেখি আরামিড সিমেন্টটা একটু দেখে আসি। আরামিড সিমেন্ট 8 টাকা 90 পয়সা। আরামিড সিমেন্ট দেখেন 8 টাকা 90 পয়সা স্টক। এটাও যদি আমি পূর্ববর্তী জিনিস দেখি তাহলে মোটামুটি এখন মনে হয় অল টাইম লো। আমার যা মনে হয় আরামিড সিমেন্টকে একটু দেখি তো, এটা কি জেডের কোম্পানি আমার যা মনে হয়, জেডের, এবং মনে হয় অবস্থা সবকিছুই খারাপ। যখন অবস্থা একটা খারাপ হয় তখন ওই স্টক নিয়ে কথা বলতে একটু অনেক চিন্তা করা লাগে, কারণ সাধারণ পাবলিক ওইগুলো ঢুকবে না, এবং স্মার্ট মানি ওই স্টকগুলো পুরো কালেকশন করে রাখে, যাইতে তাই করে। এখানে স্টকের ইপিএস এর অবস্থা খুব বাজে, এবং 2024-এ তো সে ডিভিডেন্ড দেই নাই, এবং দুইটা দিয়ে জিরো ডিভিডেন্ড, যে কারণে জেনে গেছে। এবং 25-এর এখনো কোনো আপডেট আমরা এখানে পাইনি, 25-এর ফার্স্ট কোয়ার্টার এখনো দেয় নাই। সো সেই হিসেবে ঠিক আছে। দেখেন ইপিএস 60 টাকা মাইনাস। এখন ইপিএস টিপিএস দেখলে এদের অবস্থা কিন্তু খুবই খারাপ। শেয়ার আছে যদিও টোটাল 3 কোটি শেয়ার মাত্র, একেবারে কম শেয়ার, এবং 3 কোটি শেয়ার সেই হিসেবে কিন্তু স্টকটা কাইন্ড অফ লপেডি, অনেক শেয়ার কম, এবং পাবলিকের হাতে 1,50,00,000 বা 49 লাখ শেয়ার বলতে পারেন। এখন প্রশ্নের বিষয় হচ্ছে, দেখার বিষয় যে এটা আসলে আরামিড কই আছে। আরামিড যদি আমি বলি আপনি কিনতে চান, তাহলে আপনারা খেয়াল রাখতে হবে বটমে। এখন একটা বটমে আছে, আপনি ছোট স্টপ লস দিয়ে কিনতে পারেন এখনই 8.90 বা 8.60। যদি এখানে আসে 8 টাকায় পেলে সবচেয়ে বেশি, কিন্তু মনে হয় না 8 টাকায় আপনি পাবেন। কিন্তু আমি বলবো আপনি স্টপ লস 8.40 স্টপ লস ধরে স্টকটা কিনতে পারেন। ছোটখাটো একটা গেইন পাইতেই পারেন, ইম্পসিবল না। এবং এখানে ভলিউম আছে, এই যে একটা ভলিউম আছে 8.40, যদি স্টপ লস ধরেন, স্টপ লস ধরে চেষ্টা করে দেখতে পারেন। এবং গেইন হলে প্রথমেই আপনি পাবেন এই যে 10 টাকার আল্টিমেট প্রফিট পাবেন। মানে এই জিনিসগুলো জেডের শেয়ারগুলো একটু খেয়াল রাখতে হবে। জেড কিন্তু খুব দ্রুত মার্কেটে চলতেছে না, কারণ জেডকে মানুষ একটু অ্যাভয়েড করতেছে। তো এরকম একটা জায়গায় আপনি জেড কেনার সময় খুব সাবধানতা মেনটেন করে করতে হবে। তাছাড়া আমরা জানি জেড 4 দিন লাগে ম্যাচুরিটি, এই জিনিসগুলো আসলে প্রবলেম।
সো যে কারণে জেড কেনার সময় সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, রহিম টেক্সটাইল। রহিম টেক্স উনি বলছেন রহিম টেক্সটাইল অবস্থা খুব ভালো চলতেছে, ভালো একটা গেইনও দিছে এবং রহিম টেক্স উচিত ছিল এই 2 দিনে যে বাড়ছে সেল দেওয়া, বিকজ অলরেডি মার্কেট মানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। রহিম টেক্সটাইলও একটা ছোটখাটো রেজিস্ট্যান্সে ছিল এবং যখন টানা বাড়ে যে এই মার্কেটে সেল দিবেন, একটা দিন হোল্ড দিল, 2 দিন হোল্ড দিব, 3 দিন নম্বর দিন যখন হোল্ডের কাছাকাছি মাস ছিল সেল দেওয়া, 250 টাচ করে নামছে, পারফেক্ট পারফেক্ট একটা সেলিং জোন। এটা পিওর রেজিস্ট্যান্স টাচ করে নামছে, এটা মানে মুখস্থ, এগুলো জিনিস পুরা বইয়ের মতো লেখা মুখস্থ জিনিস যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে সেল আসবে, এইখানেই সেল আসছে, এর নিচেও সেল আসে না, এইখানেই 250 টাচ করে মানুষ সেল দিছে। আর বাজে মার্কেটে এই রেজিস্ট্যান্স তো মানবেই, এই রেজিস্ট্যান্স না মানলে হবে না। তো এবং ভলিউম দেখেন, হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম, এই ভলিউম মানে সেল আসাই, সেল প্লাস পিওর সেল ক্যান্ডেল, এরকম জায়গায় সেল দিচ্ছে যারা লাভ করছে। এইখানেও কেনার দোকানে মনে করি আরো নিচে আসলে হয়তো 180-তে আসলে আবার কেনা উচিত ছিল, আপাতত না কিনে একটু অ্যাভয়েড করাই উচিত, কারণ অলরেডি যখন বাড়ছে, একটা স্টক যখন বাড়ে তখন ওইটা অ্যাভয়েড করা ভালো, ওইটা থেকে মানে লাভ নিয়ে একটু বসে থাকা উচিত, তাদের নামলে কিনবো, নইলে দেখা যেতে পারে যদি পরে তখন ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো রহিম টেক্স এই দিক থেকে ভালো। তো রহিম টেক্স যদি অলরেডি নতুন করে কেনার চাই, আমি বলবো যারা আগে কিনছেন তারাই ভালো করছেন, নতুন করে কেনার দরকার নেই। আর যদি কিনতে হয় তাহলে এই জায়গায় আসলে আবার যদি মনে করেন 210-এর দিকে পান, তাহলে 210-এর দিকে কেনা যায়, একটা ছোট রিস্ক নিয়ে 210 থেকে কি ঘুরে নাকি, আর নইলে না কিনে এই বেলা, কারণ মার্কেট স্টকের তো অভাব নাই, আপনি কেন অলরেডি ভাড়া স্টকে আপনার ঢুকতে হবে। কে এন কিউ আর একটা স্টক, লপিড। কে এন কিউ দেখি তো কে এন কিউর অবস্থা কি। কে এন কিউ আসলে অনেকদিনের মাঝে দেখি নেই। কে এন কিউ মোটামুটি বড় একটা গেইন দিচ্ছে, আমরা দেখতেছি গেইন দেওয়ার পর কে এন কিউ কিন্তু মোটামুটি উপরেই আছে, দাম খুব একটা নামে নেই। এখানে দুইটা টপ ডাবল টপ করছে, করে কিছু নেমে আসছে, নেমে আসলেও স্টকটা এখনো এই যে তার রেজিস্ট্যান্স কি সাপোর্ট 350-এর সাপোর্টের কাছেই আছে, 350-এর নিচে আপাতত যাচ্ছে না। তো এরকম জায়গায় স্টকে আমি বলবো এখনো ট্রেন্ড অ্যাক্টিভ আছে, পুরোপুরি ট্রেন্ড নষ্ট হয়ে যায় নাই। যদি আমরা আরএসআই দেখি, এখনো আরএসআই খেয়াল করলে মার্কেটে এখনো আরএসআই খুব একটা নিচে নামে নেই এবং এই স্টকের ট্রেন্ড এখনো আছে বলে আমি মনে করি। মানে আরো কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে স্টকটা ট্রেন্ডটা কি পুরাপুরি নষ্ট হয়ে গিয়েছে নাকি। আগ পর্যন্ত আছে এবং মোটামুটি এটা সেল সিগন্যালই দিয়েছে, এইগুলো জায়গায় আসলে আরএসআই দেখলেই বোঝা যাচ্ছে এগুলো একটা সেল সিগন্যাল। এগুলো হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স করছে, এই জায়গায় সেল দেওয়া উচিত ছিল। যদি কেউ সেল না দিয়ে থাকেন, যদি নিচে কিনেন সেল দেওয়ার মতো, নতুন করে কেনাটা রিস্কি, নতুন করে কিনলেও আমি বলবো আর একটু নিচে কিনা উচিত, বা একটা স্টপ লস নিয়ে আপনি কিনবেন। যে মনে করেন এখন যদি আপনি কিনে, তাহলে আপনার স্টপ লস মিনিমাম 362 হওয়া উচিত, যে 362-র নিচে আমি যেতে দিব না, 362-র কিনলে 362-তে সেল দিয়ে বের হয়ে যাবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি কিনবেন। অফকোর্স অলওয়েজ স্টপ লস ছাড়া এই মার্কেটে বাঁচার কোনো উপায় নেই, স্টপ লস আপনাকে রাখতেই হবে। জিল বাংলা বলছেন উনি, জিল বাংলা হচ্ছে পুরাই জেডের স্টক বর্তমানে, তবুও জিল বাংলার দেখে আসি জিলের অবস্থা কি। জিল বাংলাও জেডের, এগেইন জেডের স্টক, পিওর গ্যামলিং স্টক, এগুলো ভালোই গেইন দিছে, যারা লাভ করতে পারছে। যদি আমার মনে না সাধারণ পাবলিক খুব বেশি লাভ করছে কিনা, হয়তো হাতে গোনা 2-4 জন, নর্মালি এগুলো পুরাই মানে স্মার্ট পার্টির হাতে, গ্যামলারদের হাতে, ওরা যা ইচ্ছে তাই করছে। সো এটা নিয়ে আসলে বেশি, এগুলো নিয়ে আসলে লুপ করে লাভ নেই, এগুলো আপনি দেখবেন কেউই ধরতে পারবে না। এই স্টকগুলো খুবই সুন্দর করে দেখেন, কত বছর এক জায়গায় মার্কেট। এখানে যদি আমি ধরি 2024-এর জুন থেকে আপনার 25-এর ডিসেম্বর, 1.5 বছর একই, মানে কি বলবো, 1.5 বছর ও 118-এর নিচে রাখলো, রেখে এরপর কালেকশন করে এরপর বুম করে 200 নিয়ে চলে গেল। তো এই স্টকগুলো আসলে আপনি এদের পিছনে ছুটলে, এগুলো মরিচি, এগুলোর পিছনে ছুটবেন, ধরা খাবেন। ধরতে পারলে খুব ভালো জিনিস, কিন্তু একটা ধরতে গিয়ে আপনি 5 বার বাস খাবেন। দেখবেন 5 বার লস করছেন, 1 বার লাভ করছেন, আলটিমেটলি আপনার লসই থাকলো। সো আমরা তো মার্কেটে আমাদের কাজে সেফ চলা, আমরা লস খাওয়ার জন্য না, আমরা 2 টাকা হইলেও লাভ করা দরকার, আমরা যেন মার্কেটে আমাদের পোর্টফোলিও ছোট না হয়, এটা আমাদের মেইন টার্গেট। সেরকম জায়গায় যদি কেউ কিনতে পারেন লাভ, এইটা আসলে নেমে আসলে অনেক নিচে আসবে, মানে এখন আসলে সেল ক্যান্ডেল, সেল দেওয়া উচিত, নেমে আসলে মিনিমাম 100 টাকায় আসলে তখন দেখা যেতে পারে। আব্দুল হাই ভাই লিখছেন, আমরানেট ইজ নাও বটম প্রাইস, হোয়াট উইল বি ইটস ডেস্টিনেশন, প্লিজ ডিসকাস ফর আমরানেট। আচ্ছা, আমরানেট নিয়ে একটু দেখি। আমরানেট আর আমরা কি বলে আরেকটা কি আছে, নাম বলে গেছি, আমরা টেক, দুইটাই অবস্থা নিচে, দুইটাই জেরে, দুইটাই ফালতুমি করতেছে ডিভিডেন্ড না দিয়ে। আমরা নেট স্টক, আমরা নেটের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, আমরা নেটও এখন আসলে একটা কালেকশন জোন। আমরা নেটও এখানে একটা বটম ক্রিয়েট করছে, এখানে আবার একটা বটম, আপনি ডাবল বটম বা ট্রিপল বটম বলেন, মানে এইখান থেকে আমরা নেটের উঠা উচিত। এবং আমরা নেটের মানে এই জোনটা, এই যে আমি বলবো এটা কত টাকা, 1870 আমরা নেট ব্রেক করতে পারতেছে না, কিন্তু আমরা নেটও দেখেন এই বক্সের ভিতরে এখানে নিচে ক্লোজ করে আবার উঠে গেছে। আপনার 17 টাকা দিয়ে যদি কিনতে পারেন, তাহলে প্রথমে তো 1870 পাবেন, 1870 যদি ব্রেক করে তখন আপনি পেয়ে যাবেন 21,
21-এর পর আপনি পাবেন 24 এবং 24 আপনার যাবে 24 টাকার জোন আপনার খুব ইজিলি যাবে। একটু খেয়াল রাখেন, এই দেন আমার বক্সও এখানে আঁকা আছে, যদি কেউ কিনেন তাহলে এটা হচ্ছে তার আপনার একটা মানে সেলিং জোন, একটা পারফেক্ট জায়গায় এখানে আপনার যাওয়া উচিত 24-25 টাকায়। সো এখানে আপনার যাবে ইজিলি। এটা একটু সময় দিতে হবে। এগেইন জেডের স্টক, তো জেডের স্টকগুলো একটু খেয়াল রাখতে হবে, যেহেতু জেডের এখন খেলা না, মার্কেট এখন জেডের না। তো জেডের স্টকগুলো এখন আসলে কালেকশন চলতেছে, এই জেডের স্টকগুলো একসময় দেখবেন ডাবল ট্রিপল হবে, কিন্তু এগুলো হচ্ছে আগে থেকে খেয়ালে রাখতে হয়। সর্বশেষ ভিডিও আর লম্বা না করে আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই, যেটা আয়েশা জামান আপু বলছেন যে উনি সালাম দিয়ে বলছেন যে অ্যানালিসিস ভালো লাগে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। উনি বলছেন যে মতিন স্পিন নিয়ে কেন আমি আলোচনা করি না, এশিয়ার প্রতি বছর ডিভিডেন্ড ইপিএস সব চমৎকার, মানে নেভিডেন্ড কি বলে নেভ ইপিএস সবই ভালো, তো গত মাস টানতেছে না। দেখেন এই সত্যি কথা হচ্ছে মতিন স্পিন নিয়ে আমি এর আগে মাল্টিপল টাইমস বলছি, আমার পুরান ভিডিও পাবেন, আমার নিজের ভিডিওর নামটা মনে নেই, কিন্তু আপনি পুরান সার্চ করলে অনেক ভিডিওতে আমি মতিন স্পিন নিয়ে বলছি। এখন ব্যাপারটা হচ্ছে যে স্টকগুলা সবাই জানে ভালো, ওই স্টকগুলা কিন্তু মার্কেটে বাড়ে কম, এটা সবসময় অভিযোগ, এটাই নুন অভিযোগ নেই, আসলে এটাই বাস্তবতা। আপনি চিন্তা করে দেখেন, নিজেকে আপনি প্রশ্ন করেন, যে স্টক আপনি জানেন ভালো, একটা ছোট বাচ্চাও জানে ভালো, বুড়া বেটাও জানে ভালো, সবাই জানে ভালো, ওই স্টকটা যে মার্কেটে নাই সেও জানে ভালো, ওই স্টকটার দাম আর কত বাড়বে? মতিন স্পিন, ইউপিজিডিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, পদ্ম অয়েল, স্কোয়ার ফার্মা, এগুলোর দাম কিন্তু অলরেডি বাড়ানো, আর বাড়ার কিচ্ছু নাই। এগুলো যা ডিভিডেন্ড দেয়, যা ইপিএস দেয়, সেই তুলনায় ঠিকই আছে, আর কত বাড়াবেন? এখন মতিন স্পিন ধরেন কত আছে, 45-এ আছে। মতিন স্পিন কি 50-এ আপনি এখন কিনবেন? কেন কিনবেন না? এখন তো কেনার কোনো কারণ নেই। যখন ডিভিডেন্ড দিবে তখন ডিভিডেন্ডের আশায় মানুষ কিনে, স্টকগুলো ডিভিডেন্ডের আশায় কিনে, কারণ ডিভিডেন্ড ভালো দেয়। তো ডিভিডেন্ড যদি ভালো দেয়, দেখেন এই স্টকগুলো যখন মনে করেন এটা কালকে যদি মতিন স্পিন বলে সে 10 টাকা ডিভিডেন্ড দিবে, তাহলে মতিন স্পিন 100 টাকায় চলে যাবে জানেন। স্কোয়ার ফার্মার দামে তো বেশি কেন? কারণ ডিভিডেন্ড তারা প্রতিবার 12 টাকা, 120% 12 টাকা দিচ্ছে। এখন এই স্কোয়ার ফার্মাই ইপিএস যা আছে, স্কোয়ার ফার্ম আমি ইপিএস দেখাই আপনারে, একটু দেখেন স্কোয়ার ফার্মার যে ইপিএস ভালো করে বুঝেন, এই জিনিসটা, এই প্রশ্নটা সবসময় মাথায় মানে ক্লিয়ার করেন। এই যে স্কোয়ার ফার্মা, তার যে 33 টাকা ইপিএস বা এই 27 টাকা ইপিএস, আগামীবারও যদি 27 টাকা ইপিএস থাকে, কিন্তু এই 120% ক্যাশ না দিয়ে সে যদি বলে আমরা 10% ক্যাশ দিব, মানে 1 টাকা দিব, 120% মানে 12 টাকা, সে যদি বলে আমরা 1 টাকা ক্যাশ দিব, আমাদের ইপিএস ঠিক আছে, বাড়ছে, নেফ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 1 টাকা ক্যাশ দিব, জাস্ট 1 টাকা, কেউ কি নেবেন? তখন দেখবেন স্কোয়ার ফার্মার দাম 100 টাকায় চলে আসছে। কারণটা কি? কারণ এটা ডিভিডেন্ডের কারণে মানুষ এই স্টকগুলো কিনে। স্টক তো ভালো ঠিক আছে, কিন্তু স্টক ভালো মেইন জিনিস না, আপনার লাভ পাইতেছেন কি, এটা বড় জিনিস। সবাই ডিভিডেন্ডের কারণে স্টকগুলো কিনে। এখন সে যদি ডিভিডেন্ড না দেয়, তার দাম তো কমবে। ডিভিডেন্ড ছাড়া স্টকের কোনো ভ্যালু নাই। এই স্টকগুলো ডিভিডেন্ডের কারণে মানুষ কিনে। আর স্মার্ট পার্টি কেন স্টকগুলো কিনতে পারে না? কারণ এটার দাম এত বাড়াইছে, এখন স্মার্ট মানি এটা কিনলে তার কয়েকশো কোটি টাকা লাগবে, এটা কিনে তার লাভ নাই। তো মার্কেট চলে দুই কারণে, একটা হচ্ছে ডিভিডেন্ড ভালো দিবে, ওই আশায় মানুষ কিনে, আর দুই হচ্ছে স্মার্ট মানি গেমলার, এরা স্টক নিচে কিনে ওইটা নিয়ে গেমলিং করে। এখন একটা স্টক যদি অলরেডি ভালো ডিভিডেন্ড দেয়, সবাই জানে, ওইটা তো অলরেডি দাম বাড়াই ফেলছে। স্কোয়ার ফার্ম আপনি 200 নিচে আসলেই মানুষ কিনা শুরু করে দেয়, 190 180 গেলে মানুষ ফাটায় কিনে, এর দাম তো কোনো সময় কমবে না, এর দাম সবসময় 200-র উপরে থাকবে। মার্কেট খুব ভালো হইলে তখন এগুলো হালকা বাড়ে, নইলে এগুলো বড় স্টক তো বাড়বে না। ওই কারণে মতিন স্পিন, ইউপিজিডিসিএল, মেঘনা পেট্রো, যমুনা অয়েল, পদ্মা, এগুলো বাড়ে না কেন? কারণ এগুলো ডিভিডেন্ড দেয়, মানুষ জানে, বড় বিনিয়োগকারীরা রেডি, দাম 10 টাকা কমলেই, 5 টাকা কমলেই ওরা কিনে ওগুলো দাম বাড়ায় ফেলে, ওগুলো কমতে পারে না। আর যেহেতু দাম কমতেছে না, তাই এগুলো স্মার্ট মানি খেলবেও না। এর ঠিক উল্টা দিকে, বিডি থাইফুড বা এই যে জিল বাংলা, এগুলোতে কি হয়? এগুলো ডিভিডেন্ড দেয় না, কেউ কিনে না, কেউ কিনে না বলে এগুলোর দাম অনেক নিচে চলে আসে। অনেক নিচে আসলে স্মার্ট মানি এগুলোতে এন্ট্রি নেয়, অনেক কম টাকায় স্টকগুলো কালেক্ট করে ফেলে, করে তারাই খেলা নেলা খেলে বাড়ায়। এরপর আমি আপনি বোকার মতো গিয়ে কিনে হয়তো ধরা খাই, হয়তো এখানে কেউ কেউ কিনে লাভ করে ফেলি একটু মার্কেট বুঝলে, আর বেশিরভাগ মানুষই না বুঝে এখানে ধরা খাই। এর জন্যই বলি আপনাদেরকে যে শুধু মার্কেটে আপনার মুখস্থ খেললে চলবে না, যে এর নেভ ভালো, ইপিএস ভালো, মানে এটা ভালো, এটা কিনি না। মানে টেকনিক্যাল চার্ট বুঝতে হবে, মার্কেটটা বুঝতে হবে, মার্কেটের অ্যানালিসিস গুলো বুঝতে হবে, যে মার্কেট চলে কিভাবে। প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান কিছু নিয়ম মেনে চলে। এই মার্কেটটা কেমনে চলে এটা যতদিন আপনি বুঝবেন না, এই মার্কেট আপনি লস করবেন। এই মার্কেট আসলে ভাগ্যর মার্কেট, শুধু মুখে বললাম না ভাই এগুলো ভাগ্য, সবকিছু ভাগ্য না ভাই, সবকিছুর পিছনেই আপনার পরিশ্রম থাকবে, আপনার জ্ঞান থাকবে, আপনার নলেজ থাকবে, ওইটা আপনার কাজে লাগাইতে হবে। এই মার্কেটও কিছু নিয়ম মেনে চলে। ওই সেম নিয়মই হচ্ছে মতিন স্পিন কেন বাড়ে না? মতিন স্পিন এখন যেহেতু ডিভিডেন্ড না, এখন বাড়বে না। দেখেন এই জায়গায় কেন বাড়ছিল? ডিভিডেন্ডের টাইম। দেখেন এটা যখন বাড়া শুরু করছিল, এই জায়গায় দাম কত, মানে কবে ছিল? 28 জুলাই, জুলাই থেকে বাড়া শুরু করছে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মার্কেটও ভালো, ডিভিডেন্ডও সামনে দিবে, তখন গিয়ে প্রায় 60 টাকা টাচ করলে আসলো। এখন ডিভিডেন্ডও শেষ, মার্কেটও খারাপ, নিচে চলে আসছে। এবং দেখেন নিচে আসলে কততে আসছে, দেখেন আগে প্রতিবার যে নিচে যে জায়গায় আসে, এই যে 42 45 এই জোনেই কিন্তু থাকে, এর নিচে কিন্তু যায় নাই। এমন না যে মতিন স্পিন ভাই ডিভিডেন্ড তো দিয়ে দিছে তাইলে এবার মনে নিচে যাইতে যাইতে 20 টাকায় চলে আসছে, না, 20 টাকায় যাইতে আপনারা 40-এর নিচেই নামতে দিবে না, কারণ বড় বড় বিনিয়োগকারী 40-এ দাঁড়ায় আছে।
40-এ গেলেই কিনে ফেলবে। তো এই স্টকগুলো আপনি আসলে কিনবেন কিনা, খুব বেশি লাভের আশায় কিনবেন না। কিনবেন, বছর শেষে 20-30% পাবেন, ঠিক আছে কিনতে পারেন। কিন্তু এই স্টকগুলো যদি আপনি বড় প্রফিট চান, তাহলে এই স্টকগুলো অন্তত আপনি কিনবেন না। আর কিনলে মানে এনালিসিস জেনে যখন এটা ট্রেন্ড উঠবে তখন কিনতে পারেন। যে মনে করেন আপনি যদি যে মানুষটা এইখানে কিনছে সে বসে আছে 3 মাস। এখানে কিনছে একজন মানুষ, এখানে কিনছে মানে অক্টোবরে, একজন মানুষ এখানে অক্টোবরে কিনছে বা ডিসেম্বরে কিনছে, সে এখানে এসে জুলাই। প্রায় 8 মাস পর 10 মাস পর এখানে লাভের মুখ দেখছে। আর যে এনালিসিস জানবে সে এই ট্রেন্ডের সময় এই জায়গায় ঢুকে যাবে। সে জুলাইতে ঢুকবে, 3 মাস এটা প্রফিট নিয়ে বের হবে। সো এর জন্যই এনালিসিস করে আপনার স্টকগুলো বুঝতে হবে যে একটা স্টক কোন জায়গায় কেনা উচিত আর কোন জায়গায় সেল দিয়ে বের হওয়া উচিত। এই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন দেখবেন আলটিমেটলি আপনারা কেউ আটকাতে পারতেছে না। মিনিমাম একটা প্রফিট নিয়ে বের হবে। যেমন এরকম এখন বর্তমানে যেরকম অনেক স্টক আছে, কিছুটা ট্রেন্ডে উঠে আপনি কিনতে পারলে কিন্তু একটা প্রফিট করবেন, আর ট্রেন্ডে না উঠলে আপনি বসে থাকলেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা মার্কেট যখন বাড়ে তখন এই টপে গিয়ে কিনে ধরা খায় না, এরপর মার্কেট নামবে তখন দেখা যায় আপনি পুরাই লসে। তো আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এইখানেই ভিডিওটা শেষ করে দিই। আর বাকি কমেন্টে যেগুলো আপনারা এই ভিডিও বা আগের ভিডিওতে যেগুলো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। আপনারা আমি বলবো যে কমেন্টে জানান কোন কোন স্টক এবং যেগুলা স্টকগুলা বেশি, যেহেতু সবগুলো বলা আমার দ্বারা সম্ভব না, যেগুলো বারে বারে কমেন্ট করবেন ওইগুলা নিয়েই আমি আগের ভিডিওতে বলবো। আর আপনারা জানেন যে আমার একটা পেইড মান্থলি গ্রুপ আছে, এখানে আমি স্টক নিয়ে এই ভিডিওতে যেভাবে আলোচনা করি গ্রুপেও স্টক নিয়ে বিভিন্ন আলোচনা করি, এবং গ্রুপে খুব কম স্টক নিয়ে কোন জায়গায় কিনবেন কোন জায়গায় সেল দিবেন সব কিছু ডিটেলসে বলা থাকে। এবং মার্কেটে আজকে কি কিনা উচিত নাকি আজকে সেল দেওয়া উচিত ওইগুলো আমরা মার্কেটে বলি। যেমন আজকে আমরা বলছি কোনো কিছু স্টক কেউ কিছু কিনিয়েন না, কারণ মার্কেট নামতেছে এটা বোঝা যাচ্ছে, নতুন করে কেনার তখন নেই। এবং গতকালকেও বলছি এটা 2 দিন কিন্তু মার্কেট মাইনাস দিছে, এবং কোন দিন আবার কিনা উচিত ওইটা আমরা বললে মানুষ আমরা এড হবো। সো জানুয়ারি গ্রুপ শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, কারো ভালো লাগলে ইচ্ছা থাকলে জয়েন করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।